ক্লাস 12 5 নম্বর পলিটিক্যাল সায়েন্স 5 নম্বর অধ্যায় থেকে যে বড় প্রশ্নটা আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সে কোন দুটি প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে তোমরা দেখে নাও। তোমাদের এই যে এইটা 5 নম্বর অধ্যায়, এখান থেকে কোনো এমসিকিউ এসিকিউ আসবে না, বড় প্রশ্ন শুধু একটাই আসবে 8 নম্বরের। তো কোন সে একটা প্রশ্ন, আমি দুটো দিয়েছি, এই দুটোর মধ্যে একটা আসবে। তো প্রশ্নটা দেখে নাও এবং উত্তরটাও দেখে নাও। তো 5 নম্বর অধ্যায়ের দুটো প্রশ্ন হচ্ছে এই দুটো, যে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি, বা এটা অন্যভাবে দিতে পারে যে মূল সূত্র বলে আলোচনা করো। মূল সূত্র বা বৈশিষ্ট্য এই দুটি লেখা থাকতে পারে, দিয়ে বলতে পারে যে আলোচনা করো। আর একটা এটা দিতে পারে যে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই এবছর 2025 সালে এইচএসে আসতে চলেছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। তো এই দুটোর উত্তর দেখে নাও। তো প্রথম প্রশ্নটা ছিল যে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে যে উদারনীতিবাদের ধারণাটি বিশ্লেষণ করো, উদারনীতিবাদের মূল নীতিগুলি আলোচনা করো, অথবা এটা এভাবে দিতে পারে যে উদারনীতিবাদের মূল সূত্র ব্যাখ্যা করো, অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যেটা 2017 সালে এইচএসে এসেছে। তো সরাসরি উত্তরে প্রবেশ করি যে উদারনীতিবাদ এখান থেকে এইটুকু হচ্ছে তার সংজ্ঞা বা কাকে বলে। রাষ্ট্রবিজ্ঞানে উদারনীতিবাদের সাধারণ অর্থ হল রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা যা সরকারি কাজের নীতি ও পদ্ধতিরূপে, সমাজ গঠনের নীতিরূপে এবং ব্যক্তি ও সমাজের এক জীবনাদর্শরূপে স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে। উদারনীতিবাদে ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। উদারনীতিবাদ মনে করে আগে ব্যক্তি পরে রাষ্ট্র। এই তত্ত্ব অনুসারে ব্যক্তির জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। উদারনীতিবাদ 3টি ধারা রয়েছে, সেগুলি হলো সাবেকি উদারনীতিবাদ, 2 নম্বর হচ্ছে আধুনিক ও সংশোধনমূলক উদারনীতিবাদ, এবং 3 নম্বর হচ্ছে নয়া উদারনীতিবাদ। এবার হচ্ছে উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য, আমি কলমে লিখে দিয়েছি, রুলে লিখে দিয়েছি। তো মূল বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর এইটা, যে সামগ্রিকভাবে উদারনীতিবাদের মূল নীতিগুলি হলো 1 নম্বর আইনের শাসন। অর্থনৈতিক মতবাদে আইনের শাসনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। ব্যক্তির পৌর স্বাধীনতাকে রক্ষা করার জন্য আইনকে সব কিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা উচিত বলে এই দর্শনের প্রবক্তারা মনে করেন। তারপর 2 নম্বর হচ্ছে 2 নম্বর পয়েন্ট, শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত সরকারকে উদারনৈতিক মতবাদে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এজন্য সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক প্রশাসন প্রতিষ্ঠা করার কথা বলা হয়। 3 নম্বর পয়েন্ট, অবাধ বাণিজ্য নীতি। উদারনৈতিক মতবাদ অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতিকে স্বীকার করে। অ্যাডাম স্মিথের মতে অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার ফলে সমাজের সর্বাধিক কল্যাণ সাধিত হয়। 4 নম্বর পয়েন্ট, স্বাধীনতা। উদারনৈতিক মতবাদে স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে মতামত প্রকাশ
এবং ধর্মীয় স্বাধীনতার মতো ব্যক্তিগত স্বাধীনতা গুলিকে অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথাও বলা হয়। 5 নম্বর পয়েন্ট বলে লিখতে হবে যে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা, জাতিগত সাম্য, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক স্বাতন্ত্র্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও সহযোগিতাকে উদারনৈতিক মতবাদে স্থান দেওয়া হয়। তারপর 6 নম্বর পয়েন্ট বলে লিখতে হবে যে রাজনৈতিক সাম্য, আধুনিক উদারনৈতিক মতবাদে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। এজন্য জনগণের শাসন বা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। জনগণের শাসন বলতে এখানে সংখ্যাগরিষ্ঠ শাসনকে বোঝায়। তারপর 7 নম্বর পয়েন্ট বলে লিখতে হবে যে পৌর ও রাজনৈতিক অধিকার স্বীকৃতি, উদারনৈতিক মতবাদে নাগরিকদের পৌর এবং রাজনৈতিক অধিকারগুলিকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জীবনের অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার। ধর্মের মধ্যে রয়েছে জীবনের অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, ধর্মের অধিকার, নির্বাচন করা, নির্বাচিত হওয়ার অধিকার, পরিবার গঠনের অধিকার প্রভৃতি। তারপরের পয়েন্ট হচ্ছে যে সাংবিধানিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন। উদারনৈতিক মতবাদের শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক সরকারের পরিবর্তন স্বীকৃত হয়েছে। এজন্য বৈপ্লবিক হিংসাত্মক পথের প্রয়োজন হয় না। 9 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য। আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার বিষয়টি উদারনৈতিক মতবাদে স্বীকৃত হয়েছে। আইনের অনুশাসনের মাধ্যমে উদারনৈতিক গণতন্ত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়। 10 নম্বর পয়েন্ট স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা। উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করে। এছাড়া আদালত দেশের সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক রূপে কাজ করে। 11 নম্বর প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। উদারনৈতিক গণতন্ত্রের সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। জাতি, ধর্ম, স্ত্রী পুরুষ, ধনী নিধন নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমানভাবে ভোটাধিকারের অধিকার স্বীকৃত হয়। তো তোমাদের বৈশিষ্ট্য আলোচনা করো। উদারনৈতিকবাদ কাকে বলে এটার জন্য 2 নম্বর থাকবে, আর এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যদি বৈশিষ্ট্য ডাইরেক্ট যদি বলে উদারনৈতিকবাদের মতবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে তোমাদেরকে 8টা পয়েন্ট লিখতে হবে বা 10টা লিখে দিলেও হবে। আর যদি শুধু বলে যে উদারনৈতিকবাদ কাকে বলে দিলে 2 নম্বর, আর এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তাহলে 6 নম্বর। তাহলে 6 নম্বরের জন্য 2টো বেশি করে লিখলেও হবে, এতগুলো না লিখলেও হবে। তো যারা তোমাদের পছন্দের যে কোনো পয়েন্টগুলো লিখে নিতে পারো, আমি পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর হচ্ছে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, এটা পড়লাম। জনকল্যাণ কর্মী বা কামী রাষ্ট্রনীতি। আধুনিক বা সংশোধনমূলক উদারনৈতিক গণতন্ত্রে জনকল্যাণকামী রাষ্ট্রনীতি গ্রহণ করা হয়। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে গতিশীল কর ব্যবস্থা, শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ, ক্ষেত্র বিষয়ে জাতীয়করণ প্রভৃতি কথা বলা হয়। তারপরের পয়েন্ট বহুদলীয় ব্যবস্থা। আধুনিক উদারনৈতিকবাদের প্রবক্তা বহুদলীয় ব্যবস্থাকে রাষ্ট্রের পক্ষে আদর্শ বলে মনে করেন। তাদের মতে জনগণের বহুমুখী আশা আকাঙ্ক্ষা রূপায়ণ বহুদলীয় ব্যবস্থার মাধ্যমে সম্ভব হয়। 14 নম্বর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি। উদারনীতিবাদী দার্শনিকরা ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেন। তাদের মতে নাগরিকদের হাতে ব্যক্তিগত সম্পত্তির অধিকার না থাকলে তারা কাজকর্মে উৎসাহ হারিয়ে ফেলবে
ফলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। ফ্যাসিবাদ বিরোধিতা। উদারনীতিবাদ, ব্যক্তি স্বাধীনতা হরণকারী, রাষ্ট্র সর্বস্ব ফ্যাসিবাদের তীব্র বিরোধী। ফ্যাসিবাদ তত্ত্বের একদলীয় একনায়কের শাসন, ব্যক্তিপূজা, অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল কার্যকলাপ, জাতিবিদ্বেষ, অগ্রাসী যুদ্ধনীতি ইত্যাদিকে উদারনীতিবাদের কঠোর ভাষায় নিন্দা করা হয়। বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা। উদারনীতিবাদ বিশ্বাস করে রাষ্ট্রের বদলে বহুত্ববাদী সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ব্যক্তি ও গোষ্ঠীর নিজেদের পারস্পরিক আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার সুযোগ পেতে পারে। ন্যূনতম রাষ্ট্র। নয়া উদারনীতিবাদে রাষ্ট্রের ভূমিকা পরিবর্তন ঘটানো হয়। অতি ক্ষমতাশীল ও আমলাতান্ত্রিক রাষ্ট্রের বদলে এক ন্যূনতম রাষ্ট্র বা সীমিত রাষ্ট্রের ধারণাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। নয়া উদারনীতিবাদ অনুসারে নিরাপত্তা রক্ষা, ন্যায় বিচার এবং প্রতিরক্ষা ছাড়া অন্য কোনো বিষয়ে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। তারপর হচ্ছে যে 18 নম্বর পুঁজি বিশ্বাসনায়ন। উদারনীতিবাদ সারা বিশ্ব জুড়ে পুঁজির অবাধ চলাকালে বা চলাচলের পক্ষপাতী। 19 নম্বর মুক্ত বাজার অর্থনীতি। নয়া উদারনীতিবাদে মুক্ত বাজার অর্থনীতিকে স্বীকৃতি দেওয়া হয়। তারপর উপসংহার বলে লিখতে হবে সমালোচকরা উদারনীতিবাদকে রক্ষণশীল মতবাদ, বুর্জোয়া শ্রেণী রাষ্ট্র দর্শন এবং চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ভোগবাদী মৌলবাদের দর্শনরূপে আখ্যা দিয়েছেন। তবে এই মতবাদের একটি উল্লেখযোগ্য দিক হল যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে এটি বিবর্তিত হয়েছে। তাছাড়া ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্রজীবনে গতি প্রকৃতির একটি প্রতিচ্ছবিও এই মতবাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেজন্যই আজকের বিশ্বাসনায়নের দুনিয়ায় উদারনীতিবাদের গুরুত্ব ও তাৎপর্যকে একেবারে উপেক্ষা করা সম্ভব নয়। অবশ্যই উপসংহারটা প্রশ্ন লেখার পর অবশ্যই লিখতে হবে, তবে নাম্বারটা একটু ভালো পাওয়া যাবে। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন কমপ্লিট হলো এবং উত্তরও কমপ্লিট হলো যে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা আসতে পারে অথবা ওইটা আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 8 নম্বর থাকবে। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, তো দেখে নাও উত্তরটা। রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তন। মার্কসের মতে বুর্জোয়া রাষ্ট্রে ধ্বংসের ফলে সর্বহারা একনায়ত্ব প্রতিষ্ঠিত হলে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হবে। রাষ্ট্র যেখানে শোষণের হাতিয়ার হিসেবে কাজ করবে না, বরং সাম্যবাদী সমাজের ভিত্তি রচনা করবে। 3 নম্বর পয়েন্ট লিখতে হবে যে রাষ্ট্রের বিলুপ্তি বলে সাম্যবাদী সমাজে সব রকম শ্রেণী শোষণের সমাপ্তি ঘটার ফলে রাষ্ট্র দর্শনের কোনো প্রয়োজন থাকবে না, তখন স্বাভাবিকভাবে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে। তিন নম্বর পয়েন্ট হলো যে এটা 6 নয়, এটা হবে 4, এটা হবে 4 নম্বর পয়েন্ট, বিপ্লবের তত্ত্ব। এটা বিপ্লবের তত্ত্ব বলে লিখতে হবে যে মার্কসের মতবাদ অনুযায়ী এমন এক বিপ্লব হলো এমন এক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে পুরনো সমাজ ব্যবস্থা পরিবর্তনে নতুন প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
4 হলো 5 নম্বর পয়েন্ট লিখতে হবে বিপ্লবের কারণ। মার্কসবাদীদের বলা হয়েছে যে বিপ্লবের কারণ হলো প্রচলিত উৎপাদন সম্পর্কের সঙ্গে নতুন উৎপাদিকা শক্তির বিরোধ, নতুন উৎপাদন শক্তির সঙ্গে পুরনো উৎপাদন সম্পর্কে একটি সংঘর্ষের ফলে পুরনো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এটা 5 নম্বর পয়েন্ট বলে লিখবে এইটা। তারপর হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট বলে একটা লিখবে। তারপর এটাকে 6 নম্বর পয়েন্ট লিখবে এইটা, বিপ্লবের চালিকা শক্তি। বিপ্লবের চালিকা শক্তি মার্কাস বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলে বর্ণনা করেছেন। তার মতে বিপ্লবের চালিকা শক্তি হিসেবে যে শ্রেণী কাজ করে তার মাধ্যমে বিপ্লবের প্রকৃতি নির্ধারিত হয়। যেমন বুর্জোয়া বিপ্লবের মূল চালিকা শক্তি বুর্জোয়া শ্রেণী, সমাজতান্ত্রিক বিপ্লবের চালিকা শক্তি হলো শ্রমিক ও কৃষক সম্প্রদায়। তারপর এটা পয়েন্ট করে লিখবে। তারপরে পয়েন্ট লিখবে যে বিপ্লবের শর্ত। না, বিপ্লবের জন্য মার্কসীয় তত্ত্ব 2 ধরনের শর্ত পূরণের কথা বলা হয়েছে। বিষয়গত অবস্থা, বিষয়গত অবস্থা হলো ভূপল্লবিক পরিস্থিতি। দেশের রাজনীতিক অর্থনৈতিক অবস্থা অনুসারে এই পরিস্থিতি তৈরি হয়। এই ভূপল্লবিক পরিস্থিতি না থাকলে বিপ্লব ঘটতে পারে না। অন্যদিকে বিষয়গত উপাদানগুলি হলো জনগণের ভৌগোলিক চেতনা ও সংগ্রামী মানসিকতা, বিপ্লবী রাজনৈতিক দল প্রভৃতি। বিপ্লবের প্রকৃতি মার্কসীয় তত্ত্ব অনুসারে বিপ্লব সব রকম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণের অবসান ঘটিয়ে এক শোষণ মুক্ত শ্রেণীহীন সমাজ গঠন করবে। বিপ্লব রক্তপাতহীন বা রক্তাক্ত, শান্তিপূর্ণ বা হিংসাত্মক উভয় হতে পারে। লেনিনের মতে বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হলো উৎপীড়িত ও শোষিতের মহোৎসব। কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব লাস্ট যে পয়েন্ট লিখবে সেটা হচ্ছে বিপ্লবের প্রকারভেদ। 2 ভিন্ন ধরনের বিপ্লবের কথা মার্কসবাদে বলা হয়, সমাজতান্ত্রিক ও অসমাজতান্ত্রিক। এই 2 বিপ্লবের প্রকৃতি ভিন্ন। অসমাজতান্ত্রিক বিপ্লব পুরনো সমাজের সঙ্গে আপোষ করে উৎপাদনের উপকরণে ব্যক্তিগত মালিকানা রূপকে সংস্কার করে মাত্র। অন্যদিকে উপাদানের উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটায় সমাজতান্ত্রিক বিপ্লব। এই বিপ্লব হলো শোষিত মানুষের স্থায়ী মুক্তির জন্য শোষিত শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত প্রথম বিপ্লব। দিয়ে লাস্টে উপসংহার বলে লিখবে। উপসংহার বলে লিখতে হবে যে মার্কসবাদের মৌল নীতিগুলি সমালোচনা সত্ত্বেও একথা বলা যায় যে রাষ্ট্রচিন্তার ইতিহাস কার্ল মার্কসের তত্ত্ব এক অমূল্য সংযোজন। মানব সমাজের বিবর্তনের ধারায় অর্থনৈতিক শক্তির ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মার্কস তার তত্ত্বে কোনো বিমূর্ত ধারণার অবতারণা করেননি। মানব সমাজের বিকাশের ধারাকে তিনি ঐতিহাসিক বস্তুবাদের সাহায্যে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করেছেন। এজন্য মার্কসের সমাজতান্ত্রিক মতবাদকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আখ্যা দেওয়া হয়। শোষিত মানুষের সার্বিক মুক্তি কামনায় কার্ল মার্কস যে উন্নতর সমাজের দিক নির্দেশ করেছেন তার গুরুত্ব অনস্বীকার্য। তাহলে এটাই উত্তর, এটাই শেষ। কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করা, এই ছিলই তত্ত্ব। আবার দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের বড় প্রশ্ন সাজেশন নিয়ে। তো এইখানেই ভিডিও স্টপ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।